বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধান 1943-এর বিধি আছে 1 থেকে 1290। আমরা মাত্র 80 থেকে 90টা পুলিশ প্রবিধান পড়ব। এর মধ্যে থেকে প্রশ্ন আসবে বলে আমি মনে করি, আশা করি। যদি কোনো একটা দ্বারা ছুটে যায়, রাকিব স্যার সাইলেন্ট করে দেন, ছুটে যায়, আপনারা আমার কাছে পাঠাবেন। আগামীকাল আপনাদের সাজেশনের সব সূচি পাঠিয়ে দেবো। আপনারা এগুলো ধারাবাহিকভাবে মুখস্থ করবেন বা পড়বেন, নিয়মিত চর্চা করবেন। তাহলে পুলিশ প্রবিধানের 1-এর খতে বলছে অফিসার। অফিসার বলতে সকল পুলিশ সদস্য অফিসার হিসাবে গণ্য হবে। 3-33 দ্বারা বলছে জনসাধারণের প্রতি আচরণ। 33 দ্বারা বলছে জনসাধারণের প্রতি পুলিশের আচরণ। 34 অবসরপ্রাপ্ত পুলিশের সাথে ভালো সম্পর্ক। অবসরপ্রাপ্ত পুলিশের সাথে ভালো সম্পর্ক। 35 ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এরপর আছে 68 কেস ডায়েরি। 68 হলো কেস ডায়েরি। 68 কেস ডায়েরি। 86 হলো পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। 87 পুলিশ চাঁদা গ্রহণ করতে পারবে না, পুলিশ চাঁদা নিতে পারবে না। 88 অস্ত্র আইনের 1-এর খ থেকে অস্ত্র অব্যাহতি করা হয়েছে, অস্ত্র লাইসেন্স থেকে অব্যাহতি করা হয়েছে। এরপর আছে 106 সরকারি আচরণ বিধিমালা পুলিশ মেনে চলবেন। পুলিশ সরকারি আচরণ বিধিমালা মেনে চলবেন। 108 দ্বারা সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 109 টাকা ধার বা ধার লেনদেন করা যাবে না। এরপরে 110 নিলামে অংশগ্রহণ করা যাবে না। 110 নিলামে অংশগ্রহণ করা যাবে না। 114 সরকারি সম্পত্তি ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের জন্য আপনার কর্তন করলে আপনি দিতে বাধ্য। 117 সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনস্থ। সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনস্থ। 18 অপরাধ দমন করা, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। অপরাধ দমন করা, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 120 অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার অবহিতকরণ। অপরাধ সম্পর্কে পুলিশ অফিসারকে অবহিতকরণ। এরপরে চলে যান 141। 141 হলো রাজপথের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। রাজপথের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 142 পুলিশ প্রবিধানের 142 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেবেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেবেন। 143 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগ করবেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগ করবেন। 145 বলছে সশস্ত্র পুলিশ দল মোতায়েন। সশস্ত্র পুলিশ দল মোতায়েন। 151 লোকে সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। 151 সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। 152 সশস্ত্র পুলিশ দলের সাথে পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। 152 পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয়। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে সতর্কবাণী উচ্চারণ। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের করণীয় সতর্কবাণী উচ্চারণ। 155 গুলি বর্ষণের নির্দেশ বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় নিয়মাবলী। গুলি বর্ষণের নির্দেশ বা গুলি বর্ষণের নিয়ন্ত্রণ বা গুলি বর্ষণের সময় যে করণীয়গুলো। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশের করণীয়। আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে অধিনায়কের দায়িত্ব কর্তব্য। এরপর আছে 157 পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হলে নির্বাহী তদন্ত করবেন। 157 নির্বাহী তদন্ত কীভাবে হবে সেই সম্পর্কে বলছে। 163 কমান্ড সার্টিফিকেট আদেশপত্র। পুলিশ প্রবিধান 909। 163 কমান্ড সার্টিফিকেট। 164 ফেটিক। 164 ফেটিক। 164 পরে আসতেছে 164 পরে কত
201 201 হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 207 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 207 এএসআই দায়িত্ব কর্তব্য, 207 এএসআই দায়িত্ব কর্তব্য। 209 মফস্বল ডায়েরি, 209 মফস্বল ডায়েরি। 211 হচ্ছে ভেরিফিকেশন রিপোর্ট, সত্যতা প্রতিপাদন লিপি, ভেরিফিকেশন রিপোর্ট সত্যতা পরে। 239 ঘ 200 পরে ক্লাসের রেকর্ডিংয়ের পরে স্যার 239 খ সংশোধনী নতুন দ্বারা সংযোজন বিয়োজন করলে আগে বলবেন। 239 খ 239 খ মালখানার চাবি হাজতখানার চাবি সেন্ট্রি বা প্রহরীর নিকট থাকবে, হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে। 243 এজাহার, 243 এজাহার। 250 হইচই বিজ্ঞাপন সরগোল নোটিশ, 250 হইচই নোটিশ সরগোল নোটিশ। 252 হুঁশিয়ারি নোটিশ উচ্চারণ করে পুলিশ অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুঁশিয়ারি নোটিশ জারি করেন, হুঁশিয়ারি নোটিশ। 252 জমি জমা সংক্রান্ত বিষয়ে পুলিশ অফিসার হুঁশিয়ারি নোটিশ জারি করেন। 254 যে সমস্ত মামলায় এফআইআর হয় না, 254 যে সকল মামলায় এফআইআর দাখিল করা হয় না, যে সমস্ত মামলায় প্রাথমিক তথ্য বিবরণী হয় না। তারপরে সে 256 হচ্ছে তদন্ত শুরু করার পূর্বে পুলিশ অফিসার গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন, বিশেষ করে ভিলেজ ক্রাইম নোটবুক সিডিএমএস, বর্তমানে লেখেন সিডিএমএস। তাহলে তদন্ত শুরু করার পূর্বে পুলিশ অফিসার গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন। 257 তদন্ত হতে বিরতি থাকা, তদন্ত হতে বিরতি থাকা। পুলিশ অফিসার কখন তদন্ত হতে বিরতি থাকবেন কালকে একটু বলছিলাম, আবার এখন বলি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যদি পুলিশ অফিসার তদন্ত হতে বিরত থাকবেন, পুলিশ অফিসার তদন্ত হতে বিরত থাকবেন। কোন কোন ক্ষেত্রে বিরত থাকে? যদি অপরাধের সংবাদটি অপরাধ যে আমলের অযোগ্য হয়, ঘটনা যদি পুলিশ অফিসার কাছে সন্দেহ মনে হয়, এবং ঘটনা যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, এবং ঘটনা সম্পর্কে যিনি অভিযোগ করছেন তিনি যদি ওই বিষয়ে আগ্রহ প্রকাশ না করেন, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তদন্ত থেকে বিরত থাকে। 258 সরজমিনে তদন্ত, 258 সরজমিনে তদন্ত। 260 জনগণের হয়রানি করা এড়াতে হবে, 260 জনগণের হয়রানি করা এড়াতে হবে। জনগণকে তল্লাশির সময় তদন্তের সময় হয়রানি করা যাবে না। 263 কেস ডায়েরি, 263 264 কেস ডায়েরি। 270 যে সংখ্যক সাক্ষীর প্রয়োজন, যে সংখ্যক সাক্ষীর প্রয়োজন, 270 যে সংখ্যক সাক্ষীর প্রয়োজন, সাক্ষীর প্রয়োজন হচ্ছে যে কোনো এক থেকে উচ্চে কোনো সন্দেহ হতে পারে। 272 অভিযোগপত্র। অনেক স্যারেরা আজকে যে পুলিশ রিপোর্ট কত প্রকার কী কী এই পিআরবিগুলো ব্যবহার করতে ভুল করছেন, সুরতালে পিআরবি ভুল করছেন। তার মানে আপনারা সূচি হুবহু মুখস্থ করতেছেন না। সূচি হুবহু মুখস্থ না করলে আপনি যত জার্নালে হন লিখতে পারবেন না। সূচি হলো মূল, সূচি ধরে আপনি এখানে 2 লাইনও লিখতে পারবেন। সূচি লিখে যদি সোনার বাংলাও গান তাও স্যাররা অর্ধেকের বেশি নাম্বার দেয়, আর যদি সঠিক লেন তাহলে আর 2 দেবে, অর্থাৎ 5-এর ভিতর 4 4.5 পাওয়া যাবেন। ঠিক আছে। তারপর হচ্ছে 272 হচ্ছে অভিযোগপত্র। তারপরে 275 হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন, চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। 277 তদন্ত পুনরুজ্জীবিত করা, 277 তদন্ত পুনরুজ্জীবিত করা। 280 তল্লাশি, 280 তল্লাশি। 272 সন্দেহজনক ব্যক্তিকে শনাক্তকরণ, টিআই প্যারেড, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তকরণ, টিআই প্যারেড। 287 ফৌজদারি কার্যবিধি আইনের 287 শান্তিরক্ষার সদাচরণের মুচলেখা, শান্তিরক্ষার সদাচরণের মুচলেখা। 288 289 290 সৎ আচরণের মুচলেখা, 288 289 290 সৎ আচরণের মুচলেখা। ফৌজদারি কার্যবিধির 109 10 108 9 10। তাহলে 287 লাগবে 100 সাথে সাথে, আর 288 289 290 যথাক্রমে 9 10 10 দিয়ে ব্যবহার করা হয়েছে। এখানে 9 যখন সৎ আচরণের মুচলেখা লাগবেন তখন এই 3টে দ্বারা ব্যবহার করবেন।
এর সাথে মানে অতিরিক্ত যদি না লেখেন মহাভারত অশুদ্ধ হবে না, লেখলে পারে ভালো, না লেখলেও আলহামদুলিল্লাহ। 299 অস্বাভাবিক সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে তথ্য পেশ। অস্বাভাবিক বা 299 আর 300 আসছে লেগে অস্বাভাবিক মৃত্যু হলে আপনি কি করবেন, সুরতাল রিপোর্ট করবেন, এই সম্পর্কে আপনারা ভালোই জানেন। এরপরে চলে যাবো হচ্ছে 312। এখন চলে যাব 312। 312 হচ্ছে লেগে জখমী ব্যক্তির ডাক্তারি পরীক্ষা। জখমী ব্যক্তির ডাক্তারি পরীক্ষা বা আহত ব্যক্তি, আপনারা জানেন পুলিশের কাজ হলো আসামি অসুস্থ হলে চিকিৎসা করে, যদি আসামিকে ধরে তখন তার চিকিৎসা করে। কিন্তু এমনি যদি রাস্তাঘাটে বা সড়ক দুর্ঘটনা হয় বা কোনো ব্যক্তি আহত হয়, তাকে কিন্তু পুলিশ অফিসার চিকিৎসা করে। যখন দুই পক্ষ দেওয়া পাল্টা দেওয়া করছে, কোনো এক পক্ষ আহত হয়েছে বা যে কোনো দুর্ঘটনায় মানুষ আহত হয়, তখন এই পুলিশ অফিসার কি করে, তাকে চিকিৎসা করে, তার চিকিৎসা করার জন্য সহযোগিতা করে। এটা হচ্ছে 312। এটা হচ্ছে 312 পুলিশ প্রবিধানের 312। 312 পরে কত দিয়েছিলাম, 312 পরে হচ্ছে 314। 314 হচ্ছে লেগে অনুসন্ধানের জন্য অশনাক্তকৃত মৃত্যু ব্যক্তির আঙুলের ছাপ। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার চেহারা ছবি বোঝা যাচ্ছে না, তাহলে তার আঙুলের ছাপ, মৃত্যু ব্যক্তির আঙুলের ছাপ নেবেন। মৃত্যু ব্যক্তির আঙুলের ছাপ, মৃত্যু ব্যক্তির আঙুলের ছাপ নেবেন। 313তে মৃত্যু ব্যক্তির আঙুলের ছাপ, যদি ওই মৃত্যু ব্যক্তিকে শনাক্ত করা না যায় তাহলে তার আঙুলের ছাপ নেওয়া লাগে। এরপর কোন আসেন, মৃত্যু ব্যক্তির কি করবেন, মৃত্যু ব্যক্তির আঙুলের ছাপ। এরপর 314 আছে। 314 আছে মৃত্যু ব্যক্তি যদি একবারই পচে গলে যায়, আঙুলের চামড়া টামড়া উঠে চলে যায়, সেক্ষেত্রে তার ছবি, আলোকচিত্র ক্যামেরাতে ছবি তোলা লাগে, ক্যামেরাতে ছবি তোলা লাগবে। 315 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। 315 হচ্ছে 75-এর সাথে দেবেন গ্রেপ্তারি পরোয়ানা। 316 সবাই ব্যবহার করে, কিন্তু 315 75-এর সাথে কেউ লিখতেছে না। আর একটা ধারা আছে, কারণ গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু স্পেশাল একটা ধারা আছে। গ্রেপ্তার হলে পরোয়ানা জারি করা 315, এটা আমরা খুব কম ব্যবহার করি, না দিলেও সমস্যা নাই, কারণ আমরা 468 ব্যবহার করি গ্রেপ্তারি পরোয়ানা, তাই তো স্যারেরা। তাহলে 316 পয়েন্ট, 315 বাদ। 316 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 316 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, আপনারা এই সম্পর্কে ভালো জানেন। 317 গ্রেপ্তার এড়ানো বা ওই যে হয়রানিমূলক গ্রেপ্তার। 316 হচ্ছে কি, হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। 316 যদি কোনো লোক হয়রানিমূলক গ্রেপ্তার করে, সেই সম্পর্কে নিষেধ করছে 317। হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না, অনাবশ্যক গ্রেপ্তার এড়ানো এবং অবাধ জামিন প্রদান। এইখানে বাংলা হচ্ছে হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না, পুলিশের নিষেধ আছে, হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। 318 সরকারের জনহিত কাজে নিয়োজিত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। সরকারের জনহিতকর কাজ, সরকারের জনহিতকর কাজটা কেমন, যেমন ধরেন ওই বিদ্যুতের কাজ, তার বিভাগ, এই বিদ্যুৎ এবং তার বিভাগে যারা কর্মরত, ওর লোকের বদলি না আসা পর্যন্ত ওর নামে যতই গ্রেপ্তারি পরোয়ানা হোক বা আপনার যে কার্যক্রমই হোক, আপনি তাকে গ্রেপ্তার করবেন না, কারণ ও জনকল্যাণমুখী এবং জনহিতকর কাজে নিয়োজিত থাকে। ওকে যদি আপনি সরায় নেন, তাহলে অনেক লোকের ক্ষতি হবে। এইখানে ওর বদলি না আসা পর্যন্ত আপনি ওকে গ্রেপ্তার করতে পারবেন না। তাহলে যে ব্যক্তি জনহিতকর কাজে নিয়োজিত আছে, ধরেন নার্স আছে, ডাক্তার আছে, আপনি পুলিশ, আপনিও পাহারা দিচ্ছেন, আমি পাহারা দিচ্ছি, আমার আপনাকে যদি গ্রেপ্তার করে আসে, আমি তো কোনো একটা অর্থের বা টাকার বা মানুষের প্রোটোকল দিচ্ছি, পাহারা দিচ্ছি, তাৎক্ষণিকভাবে আপনার গ্রেপ্তার করা যাবে না। যদি আপনি সেখানে একাই থাকেন এবং আপনার বদলি না আসা পর্যন্ত আপনাকে কি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। এটা জনহিতকর কাজে গ্রেপ্তার করা যাবে না। সৈনিক গ্রেপ্তার সম্পর্কে শুনে রাখেন, পড়লে মনে থাকলে বলবেন, আর নাহলে কালকে যে সাজেশন দেবো, যদি আপনাদের যার যেটা পছন্দ না হয় বলবেন এটা বাতিল, এটা বাতিল, আর নতুন যেটা আপনার পছন্দ হবে সেটা সংযোজন করা হবে। সংযোজন বিয়োজন গ্রুপের মাধ্যমে আপনারা আসবেন, ঠিক আছে। আগে আপনারা আমার পার্সোনাল নাম্বারে দেবেন। তারপরে সৈনিক গ্রেপ্তার করবেন 319, 320 যদি সেনানৌ এবং বিমান সামরিক বাহিনীর কোনো সদস্যকে গ্রেপ্তার করেন, অবশ্যই তার কমান্ডিং অফিসারকে বিষয়টা অবহিত করবেন।
কোনো সামরিক বাহিনীর সদস্য যদি আপনি গ্রেপ্তার করেন, অবশ্যই তার কমান্ডিং অফিসারকে অবরোধ করবেন। তাহলে সৈনিক গ্রেপ্তার করবেন 319, আর পলাতক সৈনিকের গ্রেপ্তার এবং আত্মসমর্পণ এলো 320। তারপর আছে 321, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমার আপনার সবারই লাগবে। 321 হচ্ছে গ্রেপ্তার ব্যক্তিকৃত ব্যক্তিকে যদি অসুস্থ হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা করা লাগে। গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ হলে তার চিকিৎসা। তাহলে 321 হলে গ্রেপ্তার ব্যক্তি বা আসামি যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা। আর 312 ওইটি ঘুরে দেবেন, এক বামে দেবেন, দুই ডাইনে দেবেন। 312 হলো আহত ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে পুলিশ অফিসার চিকিৎসা বা সেবা প্রদান করবেন বা করার সুযোগ সুবিধা করে দেয়। এরপরে আসেন 322, গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পত্তির দায়িত্ব। মানে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি সে সম্পত্তি উদ্ধার করছেন তা আপনি হেফাজতে নেবেন। তা ফৌজদারি কার্যবিধির 53, আপত্তিকর অস্ত্রশস্ত্র সরা দেবেন। গ্রেপ্তার যারা করছেন তার নিকট থেকে যে আপত্তিকর অস্ত্র বা যাই কিছু আছে সরায় এনেছেন, তাকে আর একটা তালিকা তৈরি করবেন। এই তালিকাটা তার এক কপি দেবেন এবং যাওয়ার সময় তার মালগুলো বুঝায় দেবেন। এটা হলো আমাদের নিয়ম বা বিধি। 322 সালের কি বললাম, গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে যে আপত্তিকর অস্ত্রশস্ত্র সরায় নেবেন, সেই অস্ত্রশস্ত্র বা যে জিনিস সরায় নেবেন তার একটা তালিকা তৈরি করবেন এবং তালিকার এক কপি ওই ব্যক্তিকে প্রদান করবেন। এরপর আসে 323, গ্রেপ্তার ব্যর্থতার ক্ষেত্রে কার্যপদ্ধতি। এনইআর, এটাকে বলা হয় 332 এনইআর, নন এক্সিকিউটিভ রিপোর্ট। তাহলে গ্রেপ্তারের ব্যর্থতার ক্ষেত্রে কার্যক্রম। 322, গ্রেপ্তারে যখন ব্যর্থ হয় তখন কি কার্যক্রম গ্রহণ করে পুলিশ, এটাকে আপনাদের আসার সম্ভাবনা আছে। এটা পড়ালি ব্যাপক একটা আলোচনা আছে এর ভিতরে। এক স্যারেরা বলেন 323 এনইআর আপনাদের কখনো আসে? এই নিরস্তরে কিন্তু আসে। স্যারেরা কথা শুনতেছেন না সবাই ঘুমা গেছেন? গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা যাক, তাহলে আগামীকাল আমি আপনাদের সাজেশন। আচ্ছা, আজ চলমান থাক, আগামীকাল আমার এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা দেবেন। কালকে তো আপনাদের পড়া নাই, এই বিষয়ের উপর আলোচনা চলবে যে আপনারা কোনটা মানে ভালো লাগে। যে রাকিব স্যার আরও দুটোর নাম বলে ফেলাইছেন, বুঝছেন? তা কেন বাদ দেবো? বাদ যেন না দেই, একটু বেশি পড়বো। বেশি পড়া তো দোষের কিছু নাই, কি কন স্যারেরা? তারপরে ওই সমস্ত বিষয়ে আলোচনা আবার হবে। চলমান প্রক্রিয়াটা অংশ, কেউ নিরুৎসাহিত হয় না, ঠিক আছে? খালি শোনেন, গ্রেপ্তারি ব্যর্থ ক্ষেত্রে কার্যবিধির এনইআর, এটাকে বলা হয় নির। এখানে বেশ খানিক আলোচনা আছে। আগামীকাল আপনাদের সাথে আলোচনা করে এই বিষয়ে ব্যাপক আলোচনা করব। ব্যাপক না, অল্প করে করলেও হবে। মানে গ্রেপ্তার যদি যে এই গ্রেপ্তারি পরোয়ানা আমি আপনাদের সহজ করে বুঝে দেই, অল্প করে বলি, আর হুবহু মেলবে না। এই এনইআর কখন দেয়? গ্রেপ্তারি পরোয়ানা যখন পাঠাইছে, এই যে ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে, এই পুলিশ অফিসার ওই ব্যক্তিকে খুঁজে পায় না। এর আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি বিভিন্নভাবে তল্লাশ খোঁজার পরেও যখন পাওয়া যায় না, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা পরবর্তী ফেরত পাঠাতে হয় যে এই লোকটাকে আর খুঁজে পাচ্ছে না। অথবা এই ব্যক্তি যদি মারা যায়, এই গ্রেপ্তারি যার নামে পরোয়ানা আসছে ওই ব্যক্তি মারা গেছে, তখন এই পুলিশ অফিসার ওই ইউনিয়ন পরিষদ মেম্বার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কাউন্সিলরের নিকট থেকে একটা মৃত্যু সনদপত্র নিয়ে ওই পরোয়ানার সাথে আদালতে প্রেরণ করে দেয়। হ্যাঁ, এইটাকে এনইআর বলা হয়। এর ব্যাপক আলোচনা এইটুকু। আপনারা আসলে এইভাবে লিখবেন, যদি ওই ব্যক্তিকে খুঁজে নেওয়া পাওয়া যায় এবং তিনি মারা গেছে, হারা গেছে বা নিখোঁজ আছে, এরকম হতে পারে, অথবা বিদেশে থাকে যাকে আর খুঁজে পাওয়া যাবে না, অথবা এই যে যদি সে লোকটা মারা যায় বা মারা গেলে তখন এই পুলিশ অফিসার এই কার্যক্রম গ্রহণ করে ইউনিয়ন পরিষদ বা মেম্বারের নিকট থেকে একটা প্রতিবেদন নেয় যে তার মৃত্যু সনদ নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা সহ এটা আদালতে প্রেরণ করে দেয়। এটাকে এনইআর বলে, নন এক্সিকিউটিভ রিপোর্ট। শুনলেন স্যারেরা? এবং আগামীকাল এরপরে যেসব টপিকসগুলো আছে আপনাদের সামনে, এই আইনের ভিতরে অনেক এনইআরের মতো এইগুলো আছে, ওগুলো একদিন বিশেষ ক্লাসে সব আলোচনা করবেন ইনশাল্লাহ। ওই সবগুলোই ধারাবাহিকভাবে ছোটো ছোটো করে বলবো, যাতে আপনাদের ওই ক্লাসটা প্রচুর শুনবেন।
আশা করি ক্লাস আজকেই শেষ হয়ে যাবে আপনাদের। আজকে শেষ না হলেও পরের দিন শেষ, হয়তো আর 2 দিন পরের দিনই শেষ হলে এরপরে বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসে এই নির, তারপরে যে এরুল বিরুল, তারপরে হচ্ছে আরও কি সেই কি আরও ধরো অনেক অনেক সংজ্ঞা আছে, জেনারেল ডায়েরি, তারপরে যে যেগুলো আছে পুলিশের সাথে জনসাধারণের ব্যবহার, আমি ধারাবাহিকভাবে বলবো, আপনারা শুনতে থাকবেন। ওইখানে আর ছোট করেই বলবো, ওখানে আর ব্যাখ্যামূলক কিছু বলবো না, তাহলে আপনাদের ওই যে দাগানোর কথা বলছিলাম ওই তখন শুনবেন আর দাগা নেবেন। ঠিক আছে স্যারেরা, আপাতত কিছু মনে করেন না, কষ্ট করেন না, শোনেন। এরপরে আসেন, ধরেন এটা আমি নিজেই করছি, মানে আপনাদের এটা হতে পারে 324, এটা আপনাদের সবারই জানা, অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ, পুলিশ হেফাজত বা রিমান্ড। তাহলে 324 হচ্ছে রিমান্ড ও পুলিশ হেফাজত। এখানে হচ্ছে রিমান্ড সম্পর্কে আপনাদের যেমন 61তে পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 167। তাহলে এই রিমান্ড কখন করা হয়? আসামি নিকট থেকে যখন কোনো তার তথ্যপত্র উদ্ঘাটন করা হবে, তার সহযোগে আসামিকে গ্রেপ্তার করা হবে এবং তিনি বস্তু বা দ্রব্য কীভাবে অপরাধ করছেন এই বিষয়ে অধিকতর জানার জন্য পুলিশ অফিসার তাদের তদন্তের প্রয়োজনে তাদের হেফাজতে রাখার প্রয়োজন মনে করলে তার অভিযোগের বিষয় লিপিবদ্ধ করে আদালতের নিকট আবেদন করেন। আদালত যুক্তিযুক্ত যতটুকু মনে হয় সেই হিসাবে 15 দিনের বেশি নয় পুলিশ হেফাজতে রাখার জন্য নির্দেশ প্রদান করতে পারেন। এটাকেই রিমান্ড বা পুলিশ হেফাজত বলে। এরকম বিশেষ ক্লাসে একটু ক্লাস যদি 1.5 ঘন্টা হয় আপনারা ধৈর্যের সাথে শুনবেন সেদিন। ঠিক আছে, এরপরে আসছে 224-এর পরে আসতেছে 227 হাজতখানার বন্দির স্থান। 328 বন্দীদের হাজতখানায় প্রেরণ করার পূর্বে পরীক্ষা করবেন। 328 বন্দীদের হাজতখানায় প্রেরণ করার পূর্বে পরীক্ষা করবেন। আপনারা সবাই অফিসার হয়তো এইগুলো করছেন কেন জানেন, যখন থানা হাজতে কোনো আসামি প্রবেশ করে বা জেলখানা যেখানেই যাক তখন ওকে কিন্তু ভালো করে পরীক্ষা করে নেয়। আপনি যতবার সাথে সাব ইন্সপেক্টরই হন, এএসআই হন, আপনি যখন এই থানায় আসামি নিয়ে আসবেন, ওই যখন আপনি ওর সাথে নাম আপনার কাছে থাক সমস্যা নেই, যখন আপনি এই যে সেন্টারের কাছে বলবেন যে আসামি আপনি হাজত কাস্টাডি করেন, তখন ক্ষমতার মালিক হলে ওই কনস্টেবল বা প্রহরী ওই পরিয়ে তখন পাত থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে শুনে নেয়, যার কাটা ফাটা আছে কিনা, ওকে মারাধরা করা হয়েছে কিনা, ওর কোনো ক্ষত আছে কিনা, ক্ষত থাকলে ওই চিকিৎসা ছাড়া ওই চিকিৎসা এমসি করা ছাড়া জীবনে ওই কনস্টেবল আপনার গাঁতখানা ঢুকাবে না। স্যার না আনলে আমি ঢুকাতে পারবো না। এটাই আইনের বিধান এবং এই ঘটনাটা বাস্তব, আমি থানায় যা দেখছি বা চলমান প্রক্রিয়া। কেউ কারোর দায়ভার নিতে চায় না যে আপনি অসুস্থ, আপনি চিকিৎসা করে নিয়ে এসে ঢুকান, সারাদিন দেন, সমস্যা কি? ঠিক আছে, এখন আসেন বন্দীদের হাজতখানা প্রেরণ করার পূর্বে পরীক্ষা। কী ধরনের পরীক্ষা করবেন? কোনো থানা বা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত থানা বা ফাঁড়িতে আনিত সকল বন্দীদের নিরাপত্তা হেফাজতের জন্য দায়ী থাকবেন। তাহলে আসামিকে আপনি থানায় আনেন বা ফাঁড়িতে আনেন, এই আসামি থানায় বা ফাঁড়িতে আনার কারণে ওই থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ির আইসি এর নিরাপত্তা হেফাজতের জন্য দায়ী থাকবেন। এগুলো মনে রাখবেন, এগুলো ধারাবাহিকভাবে আসলে লিখে দেবেন, দেখে লেখা। তাহলে আসামি যখন থানায় আসবে বা ফাঁড়িতে আসবে তার নিরাপত্তা হেফাজতের দায়িত্ব কিনা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানা এবং ফাঁড়ির আইসি এর দায়িত্বে থাকবেন। 2 নম্বরে কি বলছে? প্রত্যেক থানার হাজতখানার বাইরে ভুল করেছে, বন্দীদের হাজতখানা প্রেরণের পূর্বে বন্দীর দেহে কোনো রক্তের মানে কোনো রকম জখম চিহ্ন আছে কিনা তা ভালো করে পরীক্ষা করবেন। তাহলে বন্দীকে যখন আপনি আনছেন, আসামিকে আনছেন, আসামির গায়ে জখমের চিহ্ন আছে কিনা তা ভালো করে পরীক্ষা করবেন। তাহলে 1 নম্বরে কি বললাম? সংক্ষেপে কবে 1 নম্বরে পড়লাম হচ্ছে 388 1 নম্বরে পড়লাম হচ্ছে থানা ফাঁড়িতে যে আসামি আনবেন তার নিরাপত্তা হেফাজতের জন্য দায়ী থানার অফিসার ইনচার্জ এবং ভারপ্রাপ্ত আইসি, তারাই দায়ী থাকবেন। 2 নম্বরে কি বলেন? থানার প্রত্যেক বন্দীদের হাজতখানা প্রেরণের পূর্বে বন্দীর দেহে কোনো রকম জখমের চিহ্ন আছে কিনা সেটা ভালো করে পরীক্ষা করে নেবেন। এর ভিতরে আরও অনেক কথা আছে, জিডি করবেন, সাক্ষী রাখবেন, অত আপনার জানার দরকার, আপনি ওইটুকুই লিখে দিয়ে আসবেন, কারণ 5-6টা কলাম লিখবেন। আর যদি দেখেন না খালি এর মধ্যে সীমাবদ্ধ করছে তখন ওই বুঝে কম বেশি করে লিখবেন। আর যদি আপনার দেখা যান বেশি 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা, সেই ক্ষেত্রে আপনি ওই 1 লাইন লিখবেন।
এরপর আসেন গ, তিনি বন্দির দেহে তল্লাশি করবেন এবং তার নিকট হতে পরিদের অস্ত্র শস্ত্র, এই যে বন্দিকে আপনি পরীক্ষা করেন, 3 নম্বরে বলছে বন্দিকে পরীক্ষা করার সময় তার শরীরে যে আপত্তিকর অস্ত্র শস্ত্র বা বেল্ট বা দড়ি রশি থাকে এগুলো অপসারণ করা লাগবে, এগুলো কী করা লাগবে, অপসারণ করা লাগবে। কিন্তু এই বন্দি যদি নারী হয় বা মহিলা হয় তাহলে তার নিকট থেকে কাঁচ শঙ্খ অথবা লোহার ছড়ি মহিলার বন্দির দেহ থেকে সরানো যাবে না এবং বিচ্ছেদ করা যাবে না। কানের দুল থাক আর চোখের চেন থাক এগুলো কিন্তু কখনোই আপনার নারী পুলিশ থাকলেও এগুলো সরাবেন না। তাহলে বন্দীদের কি করছেন, এরপর চতুর্থটা পড়ে নিই, চতুর্থটা পড়ে সংক্ষেপে আবার বলবো। চতুর্থ হলো হাজতখানা প্রেরণ করবেন, পরীক্ষা করা, তারপর হাজতখানা যখন আপনি প্রেরণ করবেন বা রাখবেন, ওই আসামি যেন পালায়ন না করে, আত্মহত্যা না করে, তবে গলায় রশি না দেয়, এরকম অস্ত্র বাঁশি দড়ি টুপি ইত্যাদি যাতে হাজতখানার ভিতরে তার নাগালের মধ্যে না থাকে এরকম দূরত্বটা আপনি নিশ্চিত করবে কিনা থানার প্রহরী। তাহলে আসামিকে যে থানায় রাখলেন, আসামি যেন গলায় রশি না নেয়, তাই তার নিকট থেকে টুপি তারপরে দড়ি রশি এত দূরে রাখবেন যেন উনি ওই ভিতর দিকে হাত দিয়ে ওইটা উঠায় নিয়ে না আসতে পারে বা নিয়ে এসে অঘটন ঘটাতে না পারে। তখন মাজার বেল্ট খুলে ফেলানো হয়। অনেক সময় আবার খেয়াল করবেন ওই আসামিরা কি করে, টাস করে তাদের শার্ট বা প্যান্ট টান দিয়ে ছিঁড়ে ফেলা, রশিবানা ফেলা যায়, রশিবানা দেখা যায় গ্রিলের সাথে ঝুলন দিয়ে ওরা পায়তারা করে। এই জন্যই ডিউটি অফিসারের সামনে ওই যে হাজতখানার ক্যামেরা, ওই ক্যামেরা সবসময় অন করা থাকে, ডিউটি অফিসার সবসময় খেয়াল করে এবং প্রহরী তো সবসময় পাহারায় রাখেই। এখন আসেন হাজতখানা প্রেরণের পূর্বে পুলিশ অফিসারের করণীয় বা আপনার করণীয় কি সেই সম্পর্কে হলে বন্দিকে হাজতখানা প্রেরণের পূর্বে পরীক্ষা কি করবেন। প্রথম পরীক্ষা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফাঁড়ি এর নিরাপত্তার জন্য দায়ী থাকবেন। পরিষ্কার কথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফাঁড়ির অফিসার নিরাপত্তার জন্য দায়ী থাকবেন, 1 নম্বর শেষ। 2 নম্বর হচ্ছে বন্দির হাজতখানা প্রেরণের পূর্বে বন্দির শরীরে জখমের চিহ্ন আছে কিনা। 2 নম্বর হচ্ছে বন্দির শরীরে জখমের চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করে নেবেন। 3 নম্বর হচ্ছে আসামির নিকট থেকে আপত্তিকর অস্ত্র শস্ত্র সরায় নেবেন। আসামি যদি মহিলা হয় অবশ্যই তার নিকট থেকে শঙ্খ অলঙ্কার চুরি এগুলো সরানো যাবে না। 4 নম্বর বলছে আসামির নিকট থেকে যদি রশি থাকে, তারপরে থাকে রশি, অস্ত্র, বাঁশ, দড়ি ইত্যাদি যেন আসামি নাগালের বাইরে থাকে। তাহলে কি, যে রশিটা আপনি ওকে সরাইছেন এত কাছে রাখবেন না, যে রশি দড়ি টুপি যেন তার নাগালের কাছে না থাকে, যাতে উনি ওই রশি দড়ি ব্যবহার করে আত্মহত্যা যেন না করে, এত দূরে রাখবেন। এই হচ্ছে হাজতখানা প্রেরণের পূর্বে কাজ। আর হাজতখানা 329 হাজতখানার জন্য প্রহরী বা সেন্টি, যিনি প্রহরীর দায়িত্ব করবেন বা সেন্টির দায়িত্ব করবেন তারও কিছু কার্যক্রম আছে। এদিকে আপনার আসার সম্ভাবনা আছে। 329 স্যাররা বলেন প্রহরীর দায়িত্ব মানে হাজতখানার জন্য প্রহরী, এটা কি পর্ব? যাক, তাহলে সহজ হলো, মানে বললে পরে সহজ হবে। এগুলো অনেক অত বেশি লাগবে না, এমসিকিউ তো লাগবে না, আমি ছোটো করে খালি পড়বো স্যার। এরপরে আবার যেটুকু পড়বো ওইটুক লাল কলম, মানে আপনারা পেন্সিল কিনে রাখবেন, এই পেন্সিল দিয়ে দাগ দেবেন। পেন্সিল আমার কাছে আছে, আমি দাগ দিয়ে পড়ি। আবার এমসিকিউগুলো হলে দাগ দেয়, যখন আমার পড়া শেষ হয়ে যান তখন ওই দাগগুলো আবার মুছে দেবেন। কারণ দাগ দেওয়া যদি মুছে না দেয় পরবর্তী আমারও মনে করেন যে দাগ তো দেওয়াই আছে, কিন্তু পড়ার পরে দাগ দিলে সেটা মনে থাকে আবার। এখন হচ্ছে হাজতখানার জন্য প্রহরী 329 হাজতখানার জন্য প্রহরী কিরকম, কোনো বন্দির আগমনের পর ভারপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। তো হাজতখানার জন্য প্রহরী, তাহলে কোনো বন্দির আগমনের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল ডায়েরিতে তার লিপিবদ্ধ করবেন এবং প্রহরী গণের জন্য নিয়োজিত করবেন। এবং একজন প্রহরী, একজন সাব ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল, একজন জ্যেষ্ঠ কনস্টেবল এবং দায়িত্ব থাকবেন। মানে বাংলা কথা হলো, হাজতে যখন প্রহরী পাঠাবেন তখন ওর পাহারায় লোক নিয়োগ করবেন। কে করবেন? প্রথমে কনস্টেবল নিচের থেকে যায়, কনস্টেবল থাকবে,
হেড কনস্টেবল থাকবে, তারপর জুনিয়র ও সিনিয়র কনস্টেবল থাকবে, অথবা এএসআই থাকবে, সাব ইন্সপেক্টর থাকবে, আর সর্বময় ক্ষমতার থানার ক্ষমতার হলেও ওসি থাকবে। ঠিক আছে, আসামিকে যখন থানা হাজতে প্রেরণ করবেন তার নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করবেন, এবং এই নিরাপত্তা কিরা নিশ্চিত করবেন? প্রহরী, হেড কনস্টেবল, এএসআই বা সাব ইন্সপেক্টর অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে হাজতখানার জন্য প্রহরী আসামিকে যখনই হাজতে প্রেরণ করলেন তার জন্য পাহারার ব্যবস্থা করবেন, পরিষ্কার রাখবেন। হাজতে আসামি প্রেরণ করলে তার জন্য পাহারার ব্যবস্থা করবেন। ওই কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর লেখা লাগবেন না। এরপরে যখন ছোটো হয় না, ছোটো করেই ছাড়বো। তাহলে কি বললাম, আমি যদি বললাম আপনার সহজ করার জন্য। তাহলে হাজতে প্রেরণের পূর্বে প্রহরী নিয়োগ করবেন, এরপরে 2 নম্বর দেন, দায়িত্বপ্রাপ্ত অফিসার নয় প্রহরী বন্দীদের গণনা এবং যাচাই করবেন যে সব ঠিক আছে কিনা। যিনি দায়িত্বে থাকবেন তিনি এই আসামিদের গণনা করবেন এবং যাচাই করবেন যে আসামি সঠিক আছে কিনা। তাহলে যিনি এই আসামিদের দায়িত্বে, যে অফিসার দায়িত্বে থাকবেন পরীক্ষা পরিবর্তির সময়, দায়িত্বপ্রাপ্ত অফিসার কি করবে? দায়িত্বপ্রাপ্ত অফিসার যখন আসামি গুণে ডিউটি হস্তান্তর করা হয় তখন উনি গুণে দেখবেন কতগুলো বন্দি বা কতগুলো হাজতে আছে, এগুলো উনি গুণে বুঝে নেবেন। এটা করেন? অফিসার করবেন। প্রহরী এ কাজ করে। 3 নম্বরে হচ্ছে হাজতখানার চাবি সর্বদাই প্রহরীর নিকট থাকবে। হাজতখানার চাবি প্রহরীর কাছে থাকবে। একটি মাত্র জরুরি প্রয়োজন ছাড়া, যেমন আগুন লাগা ছাড়া, তিনি এই ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া, এইগুলো আমার আপনার পড়া না, আমি যেটুকু করে ওইটুকু পড়ে না। হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে। হাজতখানার চাবি কার কাছে থাকবে? প্রহরীর নিকট থাকবে। এরপরে 4 নম্বর, সূর্য অস্ত এবং সূর্য উদয়ের মাঝখানে, সূর্য উদয় এবং সূর্য অস্তের মাঝখানে কর্তব্যের প্রভাবী একটা লণ্ঠন সরবরাহ করবেন, মানে চেরাগ বা বাতি জ্বালা দেবেন। তাহলে হাজতখানায় যখন সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য উদয় পর্যন্ত ওই প্রহরীর রুমের মধ্যে একটা লম্প বা চেরাগ বা হারিকেন বা লাইট বা বিদ্যুৎ, এখন সব জায়গায় মানে বিদ্যুৎই আছে, তাহলে ওর নাই, পাহাড়ে নেই। সব জায়গার গল্প করলে হবে না। আমি সমস্ত আছি বলে যে সবাই ভালো আছে এমন না, পাহাড়ে যাওয়া দেখেন ভয়ঙ্কর দিনগুলো। তাহলে যে থানায় বা যেখানে আসামি রাখছেন ওইখানে যখনই সূর্য অস্ত যাবে ওইখানকার বা উদয় পর্যন্ত প্রহরী কী করবে? ওর এখানে একটা লণ্ঠন বা একটা আলোর ব্যবস্থা করে রাখবে। ঠিক আছে, তো ও আলোর মধ্যে থাকে। 5 নম্বর হলো যদি হাজতখানা খোলার অথবা কোনো বন্দীকে বের করার প্রয়োজন হয় দেখা দেয়, তখন চৌকির ভারপ্রাপ্ত অফিসারকে ডাকা হবে এবং প্রয়োজনে অন্যান্য কনস্টেবলের সহযোগিতা নেওয়া হবে। তাহলে হাজতখানা যখন খোলা হবে তখন অন্যান্য অফিসারকে ডাকা হবে। হাজতখানা যখন খোলা হবে অন্যান্য কনস্টেবল বা অফিসারকে ডাকা হবে যে এখন হাজতখানা খোলা হচ্ছে, কারণ আসামি থাকতে পারে, সবাই মারা যেতে পারে। তাহলে হাজতখানা খোলার পূর্বে অবশ্যই অফিসার এবং কিনা থাকবে, অন্যান্য জ্যেষ্ঠ কনস্টেবল থাকবে। 5 নম্বর হচ্ছে অফিসার আর বিশ্রাম গ্রহণের পূর্বে যত দেরিতে সম্ভব হয় বন্দীদের প্রাকৃতিক প্রয়োজনে মিটারের উদ্দেশ্যে বের করা হবে। তাহলে বন্দীদের প্রাকৃতিক প্রয়োজনে বন্দীদের বাই করে নেবেন, প্রাকৃতিক প্রয়োজনে বন্দীদেরকে কী করবেন? বাই করে নেবেন। এখন খেয়াল করেন, সহজ করে দেয়, আরও সহজ করে বলি। 339 হাজতখানার জন্য প্রহরী। হাজতখানার প্রহরীর কাজ কি করবে? শুধু প্রহরীর কাজ না, প্রহরী আপনিও করেন, আমিও করি, আপনি ডিউটি অফিসারই করেন, আপনার দায়িত্ব। ওসি আছে, ওসির দায়িত্ব, এবং যিনি ধরে নিয়ে আসেন যে অফিসার, তারও দায়িত্ব কর্তব্যের মধ্যেই থাকে, পার পাওয়া যাওয়ার সুযোগ নেই। তাহলে এখন প্রহরীর কথা বললে, তাহলে 1 নম্বরে কেন প্রহরীর কথা বলে? যেমন আপনারা পাইছেন সাক্ষ্য আইনিতে পড়ানি, সাক্ষ্য আইনি 32 মৃত্যুকালীন জবানবন্দি বলে। কারণ কি? একই মৃত্যুকালীন আছে। তা আমরা প্রহরীর কথা কেন বললাম? এখানে সর্বদাই নিরাপত্তার কথা বলছে। তাহলে একই বলছে হলে ওই যে আসামিকে আপনি ধরে নিয়ে আসবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। এখানে কনস্টেবল দিক, সাব ইন্সপেক্টর দিক, নায়ক দিক, হেড কনস্টেবল দিক দেবে। তাহলে কি 1 নম্বর হচ্ছে হাজতখানার প্রহরীর ব্যবস্থা করবেন বা তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। 2 নম্বর বলছে
অফিসার 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 পরীক্ষা অফিসার যখন বদলি হবেন এই আসামিদেরকে গুনে নেবেন। অফিসার যখন বদলি হবেন বা অফিসার দায়িত্ব নেবেন তখন কতগুলো আসামি আছেন তা তিনি গণনা করে নেবেন। 3 নম্বর হলো হাজতখানার চাবি প্রহরের নিকট থাকবে। 3 নম্বর হচ্ছে হাজতখানার চাবি প্রহরের নিকট থাকবে। দেখেন কত শর্ট করে করছি, হাজতখানার চাবি প্রহরের নিকট থাকবে। 4র্থ নম্বর সূর্য অস্ত হইতে সূর্যোদয়ের মধ্যে আসা হাজতখানা হলে একটা লণ্ঠনই তো বলছে লণ্ঠন সরবরাহ করবেন, মানে চেরাগ জ্বালা দেন, বাংলা কথা চেরাগ জ্বালা দেবেন। তাহলে 4 নম্বরে সূর্য অস্ত হইতে সূর্যোদয়ের পর্যন্ত একটা চেরাগ বা লণ্ঠন জ্বালায় দেবেন। 5 নম্বর হচ্ছে লেগে বন্দি বের করার প্রয়োজন হলে আপনি অফিসার কাছে রাখবেন এবং কনস্টেবল সঙ্গে রাখবেন। তাহলে আসামি যদি বাইর করেন তখন কীভাবে অফিসার বা কনস্টেবল সঙ্গে রাখবেন আসামি যখন বাহির করবেন বা হাজতখানার দরজা যখন খুলবেন। এবং 4র্থ এবং শেষ নম্বর হচ্ছে 6ষ্ঠ নম্বর হচ্ছে বন্দীদের যদি প্রকৃতির কাজে সাড়া দেয়, বন্দীদের যদি প্রকৃতির প্রয়োজন মিটানো বের করা হয় তাহলে পুনরায় হাজতে খোলা প্রয়োজন কী বলছে বন্দীদের প্রাকৃতিক প্রয়োজন মেটানোর প্রয়োজন হলে প্রাকৃতিক প্রয়োজন মেটাবার প্রয়োজন হলে যাতে রাতে পুনরায় হাজতে খোলার প্রয়োজন না হয়, মানে বন্দীদের যদি প্রাকৃতিক ডাকে প্রয়োজন হয় তাহলে সন্ধ্যা লগ্নে আপনারা কবেন আপনারা প্রাকৃতিক কার্যক্রম সেরে ফেলা দেন, তারপরে যেন আর এই রাতের বেলায় এই আসামিকে বাহির করা না লাগে, এই কথাটা বলছে। তাহলে এই যে আপনারা 329-এ 5টা কথা 6টা কথা, এই 6টা কথা সংক্ষেপে লিখবেন। লাইন আছে 17টার থেকে 18টা, 17টার থেকে 18টা, এই পুরো লেখলে আপনি পার পাবেন না। আমি যে সংক্ষেপে বলি এটা দাগ দিয়ে নেবেন। এরপরে সারারা কথা করেন না 330 আতকরার ব্যবহার। এই আতকরার ব্যবহারটা কীরকম? এই আতকরা যদি আপনার মনে চায়, আপনি যার মনে চায় আপনি তাকেই ব্যবহার করবেন, কিন্তু কোনো ক্রমে কোনো নারীর হাতে হাত করা পড়াবেন না। নারী যত দুর্দর্শ হোক, যত ভয়ঙ্কর প্রকৃতি হোক, নারীর হাতে হাত করা পড়ানো যাবে না। এবং সমাজের নামি গামি প্রতিষ্ঠিত আপনার সুবিবেচনায় যেটা মনে হয় সেটার আপনি হাত করা পড়াবেন, আর যেটা মনে করেন না সম্মানী ব্যক্তি ভালো ব্যক্তি হয়তো পালাবেন না সেই ব্যক্তির আপনি হাত করা পড়াবেন না। তাহলে হাত করার ব্যবহার, নারীকে কখনোই হাত করা পড়ানো যাবে না এবং নারীকে কখনোই হাত করা পড়াবেন না। এবং কি করবেন না, এই নারী ওই যদি আপনার যার পছন্দ হচ্ছে না, যার আপনার সন্দেহ মনে হয়, আপনি হলেন নির্বাহী ক্ষমতার মালিক। তখন যে যদি ভালো আপনার পছন্দ হলো না যে না এরকম দুর্দর্শ হতে পারে আমি হ্যান্ডকাপ পরা নেবো, তাহলে আলহামদুলিল্লাহ আপনি পড়া দিলেন। এই বিষয়ে কেউ ইন্টারফিয়ার করার সুযোগ নেই, কারণ আপনি নিচ্ছেন আমি নিচ্ছি, আমার কাছে পছন্দ যা হবে আমি তাই করবো। তো সম্মানী ব্যক্তিদের মানুষ সাধারণত আমাদের পুলিশ অফিসার হাত করা পড়ানো না। এরপরে আপনাদের চলে যাব 336 নজরবন্দি, নজরদারি হচ্ছে সাবদের নজরদারিটি পড়ায় আপনারা শোনেন অল্প সময় কথা। নজরদারি হচ্ছে যাদের নামে যে মামলা মোকদ্দমা থাকে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকে, পূর্বে কোনো অপরাধের সাথে দণ্ডী ছিল, হয়তো বয়স বেশি হয়েছে তখন আর অপরাধ করবে না, এরকম এখানে ব্যাপক আলোচনা আছে। এই ব্যক্তিদের উপর পুলিশ নজরদারি করে, এই ব্যক্তিদের উপর পুলিশ অফিসার কি করে? নজরদারি করে। এই নজরদারির জন্য নির্দেশ দেয় কিনা পুলিশ সুপার, যে অমুক ব্যক্তির এর খেয়াল খবর রাখো, এর বাড়ির খোঁজ খবর নাও। এই কার্যক্রম কিন্তু জীবিত একটা জিনিস, যা আমাদের থানা ফাঁড়িতে এখনো চলমান প্রক্রিয়া। নজরদারি 336 হচ্ছে নজরদারির সংজ্ঞা। 334-এর ক এরুল 300 কত বাজে 338 মিনিট হয়েছে বুঝছেন। 300 এরুল বিরুল 333 হলে যে আসামির খাবারের কথা বলছে 333। আমি আপনাদের প্রথমেই বলছি পুলিশ প্রবিধান 1 থেকে শুরু করে 1290, 1 থেকে শুরু করে 1290। হয়তো অনেকে বলবে আপনার এডে ভালো, আপনার ওইডে ভালো, সেখন কী হবে অনেক এই বাড়িয়ে যাবে, ঠিক আছে। তারপরেও কালকে আপনাদের সাথে আলোচনা করবো। দেখা গেলো রাকিব স্যার 4টে বলছে, আর তারপর আজিজ স্যার আর 3টে অতিরিক্ত বলছে, দেখা গেলো তখন আপনার 150 ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ পড়লে পরে সবগুলো। তারপর আপনি যে হাজতখানার জন্য আসামির সঠিক সময় খাবারের ব্যবস্থা করা লাগে, সঠিক সময় আসামির খাবারের ব্যবস্থা করবেন 333, তাই তো স্যার? তো ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এরকম বলবেন, তাহলে এরকম সবাই যে সম্মতি দেন তাহলে হবে 333।
333 হলো গ্রেপ্তার ব্যক্তির পাহারা দেওয়া এবং ভুল করেছি 333 আছে আদালতে প্রেরিত বন্দীদের খোরাকি এবং ভ্রমণ খরচ এবং চোরাই মালের পরিবহন ইত্যাদির ব্যয় সংক্রান্ত বিল। এখানে আপনি মূল পড়বেন হচ্ছে লেগে আদালতে যারা বন্দী আছেন, যারা যে আসামিকে নিয়ে আসছেন, যে অফিসার ধরে নিয়ে আসে, এর খাবারের ব্যয়ভার প্রায় সেই বহন করে বিল যদিও জেলা ম্যাজিস্ট্রেট দেয়। অতালা মনে রাখবেন হচ্ছে আসামিকে সঠিক সময় খাবারের ব্যবস্থা করতে হবে। আসামি সঠিক সময় খাবারের ব্যবস্থা করবেন, ঠিক আছে? আসামিকে যে যিনি গ্রেপ্তার করছেন সেও একজন মানুষ, আমি আপনার আসামি হতে পারে, আমাদের বড় বড় যাক ও কথা বলবো না। দেখছেন প্রেসিডেন্ট দেশে আসামি হয়, সেই আসামির সঠিক সময়ে খাবারের ব্যবস্থা করা লাগে, এতটুকু খালি মনে রাখবেন স্যার। তাহলে আদালতে প্রেরণ বন্দীদের খোরাকি, ভ্রমণ খরচ এবং চোরের মাল এবং পরিবহন ইত্যাদির ব্যয় সংক্রান্ত বিল এখানে ব্যাপক পড়া। এমসিকিউ যখন পড়বেন তখন আমরা আলোচনা করি এগুলো। আর আপনি শুধু মনে রাখবেন এই আসামিকে সঠিক সময়ে সঠিক খাবার দেওয়ার জন্য এই 333 দ্বারা ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর 336 নজরদারি। আগামীকালকে হয়তো আর একটা ক্লাস নেওয়া লাগবে না, একটা ক্লাসে হবে না, শনিবারে নেবো স্যার, আপনাদের শনিবারে ক্লাস নেবো।